প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় 6। আমরা গত লেকচারে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় আমরা আজকে আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব আমি লিখে রেখেছি। আজকে আমরা আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক দেখব, সম্পর্কটা আসলে কেমন। তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব, তরল পদার্থের প্রকৃত এবং আপাত প্রসারণ নিয়ে কথা বলবো, এবং গ্যাসের প্রসারণ নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্কটা দেখি। আমরা গত লেকচারে পড়েছিলাম যে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তো আলফা সমান সমান এটা লেখা যায়, এটা আমরা গত ক্লাসেই দেখছিলাম। তো আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি। দেখো যেভাবে আমরা সমাধান করি, এটা এদিকে এসেছে, আলফাটা এর সঙ্গে গুণ হয়েছে। তো এখান থেকে আমি L2-র মানটা বের করে নিয়েছি। তাহলে L2টা কি? L2টা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে যে দৈর্ঘ্যটুকু, মানে কোনো জিনিসের উপর কোনো একটা কঠিন বস্তুর মধ্যে তাপ দিলে সেটার যে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে নতুন যে দৈর্ঘ্য L2, সেই L2-র মানটা আমি বের করে নিয়েছি। একইভাবে T1 তাপমাত্রায় ক্ষেত্রফল ছিল A1, T2 তাপমাত্রার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে A2 হয়েছে। এই যে বৃদ্ধি ক্ষেত্রফল A2টা কীভাবে লেখা যায়? ঠিক এভাবেই যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে A2 সমান সমান লেখা যাবে A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1। একইভাবে T1 তাপমাত্রা আয়তন ছিল V1, T2 তাপমাত্রা আয়তন হয়ে গেছে V2। সেই বর্জিত আয়তন V2 কীভাবে লেখা যায়? V2 সমান সমান লেখা যাবে, ঠিক এটার সাথে এটা মিলিয়ে লিখতেছি। আচ্ছা, এই তিনটা জিনিস আমাদের কাজে লাগবে। আমি লিখে রাখতেছি, এখানে আরেকবার তুলে রাখি। L2 সমান সমান লেখা যাবে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। একইভাবে A2 সমান সমান A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1। একইভাবে V2 সমান সমান V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখি, জানার দরকার আছে। ধরে নিলাম বর্গাকৃতির ক্ষেত্রফল, এটার দৈর্ঘ্য L1, এই সাইডটার দৈর্ঘ্য L1। তাহলে এই সাইডের দৈর্ঘ্য L1, এই সাইডের দৈর্ঘ্য L1 হলে ক্ষেত্রফল A1 সমান সমান কি লেখা যায়? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য L1, প্রস্থ L1, তার মানে ক্ষেত্রফল লেখা যায় L1 স্কয়ার। এখন এটা ছিল T1 তাপমাত্রায়। এখন যদি তাপমাত্রা বেড়ে যায়, T2 হয়ে যায়, T2 হয়ে গেলে এই L1ও বৃদ্ধি পাবে, এই L1ও বৃদ্ধি পাবে। আমি ধরে নিলাম যে বৃদ্ধিটা সমানভাবে হয়েছে। তাহলে এই নতুন দৈর্ঘ্যটা হচ্ছে L2, এই দৈর্ঘ্যটা হচ্ছে L2। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে নতুন ক্ষেত্রফল কি? নতুন ক্ষেত্রফল A2 সমান সমান লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে হচ্ছে L2-র উপর A স্কয়ার। এই জিনিসটা মনে রাখতে হবে। আমি সাইডে লিখে রাখতেছি। তাহলে A1 সমান সমান আমি লিখতে পারি L1 স্কয়ার, A2 সমান সমান লিখতে পারি L2 স্কয়ার। আচ্ছা, এখন A2 সমান সমান আমি লিখতে পারি হচ্ছে L2 স্কয়ার। যদি L2-র মানটা আমি এখান থেকে বসাই দেই, L2-র মান হচ্ছে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1 এর উপর স্কয়ার। A প্লাস B হবে সূত্র লিখি, L1 স্কয়ার টুয়াইস AB প্লাস হচ্ছে B স্কয়ার। আচ্ছা, একটু সাজিয়ে লিখি। L1 স্কয়ার প্লাস এখানে একটা L1 আছে, এখানে একটা L1 আছে, তার মানে এটাকে আমি 2 আলফা L1 স্কয়ার ভাবে লিখতে পারি T2 মাইনাস T1। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমি আবার বলছি, আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। মনে রাখতে হবে যে আলফার মান খুবই ক্ষুদ্র একটা মান। আলফার মানটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা মান। যেহেতু আলফার মানটা সর্বদা খুব ক্ষুদ্র হয়, আবার একটা ক্ষুদ্র মানের উপর স্কয়ার দেয়া আছে। আমরা জানি ক্ষুদ্র মানের উপর স্কয়ার দিলে মানটা আরো বেশি কমে যায়। সেক্ষেত্রে এই মানটা আসলে এতটাই ছোট হবে যে এই পুরো জিনিসটাকেই আমরা বাদ দিয়ে দিতে পারি। আমি আবার বলছি,
যে আলফার মানটা হচ্ছে খুবই ক্ষুদ্র মান, সব সময় আলফার মানটা খুবই ক্ষুদ্র হয়। তো একটা ক্ষুদ্র মানের উপর যদি আমরা বড় করি মানটা আরো ক্ষুদ্র হয়ে যায়। তার মানে এটা এতটাই ক্ষুদ্র মান যে এই পুরো জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি বাদ দেই, এখন যদি আমরা সাজায় লিখি, আচ্ছা বাদ দিয়ে দিলে আমরা এই লাইনটা লিখতে পারি, এটাকে বাদ দিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি। ধরো যে এটা a2 মান। এখন L1 স্কয়ার সমান সমান কি লেখা যায়? দেখো শুরুতে আমি লিখে রেখেছি যে L1 স্কয়ার সমান সমান a1 লেখা যায় প্লাস 2 আলফা, এখানে L1 স্কয়ার আছে, এটাকে আমি a1 লিখি। তাহলে এই যে সমীকরণটা বের হইলো এটার সঙ্গে a2 যে অরিজিনাল সমীকরণ, এটাকে যদি আমি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কি হয়? a2 ঠিক আছে, a1 ঠিক আছে, এখানে a1 t2 - t1 সব ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে বিটা আর এখানে লেখা আছে 2 আলফা। তার মানে এই সমীকরণটা এবং এই সমীকরণটাকে যদি আমি তুলনা করি, তুলনা করলে আমি লিখতে পারি হচ্ছে বিটা সমান সমান 2 আলফা। এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের সঙ্গে ক্ষেত্রফল প্রসারণ সহগের সম্পর্ক। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখব যে আয়তন প্রসারণ সহগের সঙ্গে দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্ক কি। তার মানে আলফা এবং গামার মধ্যে সম্পর্কটা কি, আলফা এবং গামার মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, একই জিনিস ধরলাম যে দৈর্ঘ্য L1, প্রস্থ L1, ধরে নিলাম যে উচ্চতা হচ্ছে L1। আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা L1, তাহলে আমরা আয়তনের সূত্র থেকে কি জানি? আয়তন সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। তার মানে V1 সমান সমান আমি L1 কিউব দিতে পারবো। বুঝা গেছে? তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান ছিল, তার মানে আয়তন V1 সমান সমান আমি L1 কিউব দিতে পারি। একইভাবে যখন প্রসারণ ঘটলো তখন দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি এবং উচ্চতা বৃদ্ধি সবগুলো সমানভাবে হয়ে গেছে। তার মানে আমি নতুন আয়তন V2 সমান সমান লিখতে পারি হচ্ছে L2 কিউব। আচ্ছা, এই দুটো জিনিস এবার আমাদের কাজে লাগবে। তার মানে আমি V1 সমান সমান লিখতে পারি হচ্ছে L1 কিউব, V2 সমান সমান লিখতে পারি আমি L2 কিউব। আচ্ছা, তাহলে V2 সমান সমান লেখা যায় হচ্ছে L2 কিউব। L2 মান বসিয়ে দেই, L2 মান হচ্ছে এইটা, এর উপরে কিউব হবে। তাহলে a প্লাস বি কিউবের সূত্র লিখি আমরা, a কিউব প্লাস 3a স্কয়ার, এটা a, 3a স্কয়ার b, এটা 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3a ঠিক থাকলো, b স্কয়ার মানে এটার উপর স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব, বি কিউব হচ্ছে এটার উপর কিউব। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যেহেতু আলফার উপরে স্কয়ার আছে, আমি শুরুতেই বলছিলাম যে আলফার মানটা হচ্ছে খুবই ক্ষুদ্র, আর খুবই ক্ষুদ্র মানের উপরে স্কয়ার দিলে মানটা আরো কমে যায়। তার মানে এটা এতটাই ছোট যেটাকে আমি বাদ দিতে পারি। এখানে আবার আলফার উপর কিউব আছে, তার মানে এটা আরো ছোট, এটা তার মানে আমি এটাকেও বাদ দিতে পারি। এই দুটো অংশকে যদি বাদ দেই, পরের লাইনে গিয়ে আমি এটা লিখতে পারি। আচ্ছা, এটাকে যদি সাজিয়ে লিখি, এখানে এল স্কয়ার আছে, এখানে একটা এল আছে, দুটো মিলে কিউব লেখা যায়, t2 মাইনাস t1। আচ্ছা, এখন যদি আমি তুলনা করি V2 এর এই সমীকরণের সঙ্গে, আমি যদি V2 এর এই সমীকরণটাকে তুলনা করি, V2 এর এই সমীকরণের সঙ্গে আমি যদি V2 এর এই সমীকরণটাকে তুলনা করি, তাহলে কি কি লেখা যায়? আচ্ছা, V2 সমান সমান, আগে আর একটু সাজিয়ে লিখি, আমরা শুরুতেই দেখে আসছি যে L1 কিউবকে তুলে দিয়ে এখানে V1 লেখা যায়, L1 কিউবকে তুলে দিয়ে V1 লেখা যায়, t2 মাইনাস t1। আচ্ছা, এটা কি ঠিক নয়? আমরা নিচের এই সমীকরণটাকে তুলনা করব। আচ্ছা, তাহলে এখানে V1 ঠিক আছে, তারপরে এই জায়গায় V1 ঠিক আছে, এই জায়গায় V1 ঠিক আছে, t2 মাইনাস t1 ঠিক আছে। তার মানে এখানে গামা
আর এখানে 3 আলফা পরস্পর সমান হবে যদি আমি এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুটোকে তুলনা করি। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে গামা সমান সমান 3 আলফা। তাহলে এইটা হলো মোটামুটি আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সঙ্গে ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের সম্পর্ক। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা তরল পদার্থের যে প্রসারণটা দেখি এটা কিন্তু প্রকৃত প্রসারণ নয়। আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপাত প্রসারণ। যেমন আমি যদি এটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই, আচ্ছা, এটার এ বিন্দু পর্যন্ত আমি ধরে নিলাম যে পানি আছে। এই পাত্রটার এ বিন্দু পর্যন্ত পানি আছে, এটা আমি ধরে নিলাম। এখন যদি আমি এখানে তাপ দেই, তাপ দিলে কি হবে? প্রথমে কঠিন বস্তুটা তাপটা গ্রহণ করে সে প্রসারিত হবে। আমরা জানি যে তাপ পেলে প্রত্যেকেই প্রসারিত হয়, কঠিন সেটা তরল বায়বীয় যাই হোক না কেন। তার মানে এখানে যদি আমরা তাপ দেই, তাপ দিলে প্রথমে কঠিন বস্তুটা এই তাপটা গ্রহণ করবে এবং কঠিন বস্তুটা প্রসারিত হবে। তোমরা একটু দেখো, যদি এই পাত্রটা প্রসারিত হয়ে যায়, তাহলে এই পানির লেভেলটা একটু নিচে নেমে আসবে কিনা? পানির লেভেলটা একটু নিচে নেমে আসবে। আমি ধরে নিলাম যে পানির লেভেলটা নিচে নেমে এই বিতে নেমে আসলো। পানির লেভেলটা বিতে নেমে আসলো কেন? কারণ প্রথমে তাপটা পাইছে হচ্ছে কঠিন বস্তু, পাত্রটা তাপ পাইছে, পাত্রটা তাপ পেয়ে পাত্রটা প্রসারিত হয়ে যাওয়ার ফলে পানির লেভেলটা একটু নিচে নেমে আসে। তার মানে এখানে এ থেকে বি, বুঝো ভালো করে, এখানে এ থেকে বি এতটুকু হচ্ছে পাত্রের প্রসারণ, এরপরে আমি কি করলাম? এরপরে তাপটা তরলটা পেল। যেহেতু এবার তাপটা তরলটা পেল, তরল তাপ পেলে কি হবে? তরল তাপ পেলে তরলের প্রসারণ কঠিনের প্রসারণ হচ্ছে অনেক বেশি। তার মানে কঠিন যতটুকু প্রসারিত হয়েছে তরলের প্রসারণ তার চেয়ে কি হবে? বেশি। তরলটা কি করবে? এক লাফে এই এ কে অতিক্রম করে একবারে সিতে চলে যাবে। তার মানে তরলের প্রসারণ আমরা কি বলতে পারি? তরলের প্রসারণ হচ্ছে বি থেকে সি। কিন্তু আমরা দেখব কতটুকু? আমরা এই কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ সবকিছু মিলে আমরা দেখব যে পানি এখন অবস্থান করতেছে সিতে। পানি আগে ছিল বি এতে, এখন পানি অবস্থান করতেছে সিতে। তার মানে আমরা দেখব হচ্ছে যে এই তরলের প্রসারণ হয়েছে এ থেকে সি। তার মানে আবার বলি, তাহলে এ থেকে বি এতটুকু হচ্ছে পাত্রের প্রসারণ, বি থেকে সি এতটুকু হচ্ছে তরলের প্রসারণ, প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ কি? আপাত প্রসারণ সমান লিখতে পারি, এই বিসি মাইনাস হচ্ছে এবি। মানে তরলের প্রকৃত প্রসারণ থেকে আমি পাত্রের প্রসারণ বাদ দিলাম, এতটুকু যদি আমি বাদ দেই, এখানে থাকবে হচ্ছে এসি। এই এসি হচ্ছে তরলের আপাত প্রসারণ। তার মানে এখানে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে যে আমরা তরলের যে প্রসারণটা দেখি সেটা হচ্ছে আপাত প্রসারণ। কারণ প্রথমে পাত্র তাপ গ্রহণ করে, পাত্রের একটা প্রসারণ হয়। এই পাত্রের প্রসারণটা তরলের প্রকৃত প্রসারণ থেকে বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আপাত প্রসারণ। আচ্ছা, থার্মোমিটারের একটা ব্যাপার আছে। থার্মোমিটার দেখো, আমি একটা থার্মোমিটার যদি আঁকি এখানে, আচ্ছা, থার্মোমিটারের এই অংশে পারদ জমা থাকে, বুঝো ভালো করে, থার্মোমিটারের এই অংশে পারদ জমা থাকে। তো যখনই এই অংশ তাপ পায়, তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে পারদের কি হয়? পারদের আয়তন প্রসারণ ঘটে, পারদটা লাফ দিয়ে উপরে উঠে যায়। আমি ধরলাম যে পারদটা লাফ দিয়ে উপরে উঠে গেল। এই আয়তন প্রসারণটাকে হিসাব করেই মূলত পারদের আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। এখন এখানে দেখো, আমি সামান্য একটু বাঁকা করে দিচ্ছি। এই বাঁকা করে দেওয়ার একটা কারণ আছে। এখন যখনই আমরা এটাকে বগলের নিচ থেকে বের করে ফেলবো অথবা জিহ্বার নিচ থেকে বের করে ফেলবো জ্বর মাপার পরে, তো তখনই কিন্তু এই জায়গার তাপমাত্রাটা কমে যাবে।
তাপমাত্রা কমে গেলে কি হতে পারে, এই পারদটা আবার নিচে নেমে আসতে পারে, যে কারণে এখানে একটু বাঁকা করে দেওয়া হয়েছে, যাতে এই তরলটা আয়তন বৃদ্ধি পাওয়ার পরে তাপমাত্রা যদি কমেও যায় তাও যেন এই পারদটা নিচে নেমে আসতে না পারে। যে কারণে এই পারদটাকে নিচে এনে আবার জমা করতে আমাদের কি করতে হয়, এভাবে একটা ঝাঁকুনি দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম তরল পদার্থের প্রসারণ। প্রকৃত প্রসারণ কি, তার মানে প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এক জিনিস নয়, এটা আমরা একটু আগে দেখতে পারলাম। আর গ্যাসের প্রসারণের ব্যাপারটা হচ্ছে, গ্যাসকে যখন যে পাত্রে রাখা হয় গ্যাস, তখন সেই পাত্রের আয়তন ধারণ করে। আমি একটু সংক্ষেপে বলি গ্যাসের প্রসারণটা কীরকম। ধরো যে একটা গ্যাসের নির্দিষ্ট আয়তনে একটা গ্যাসের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি, এবং এই একই আয়তনে তাপমাত্রা হচ্ছে 70 ডিগ্রি। তো গ্যাসের প্রসারণের ব্যাপারে বলা হয় যে তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের প্রসারণ হয়, তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। কিন্তু সব ক্ষেত্রে না বলতে, যেমন এখানে তাপমাত্রা গ্যাসের কম আছে, এখানে যদি আমি 30 থেকে 31 ডিগ্রি করি, মানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াই, তখন যে হারে আয়তনটা বাড়বে, এখানে যদি আমি 70 থেকে 71 ডিগ্রি করি, এখানে কিন্তু ঠিক সেভাবে আয়তনটা বাড়বে না। বলা হয়ে থাকে যখন তাপমাত্রা কম থাকে তখন 1 ডিগ্রি বাড়ালে আয়তনের বৃদ্ধি, যখন তাপমাত্রা বেশি থাকে তখন 1 ডিগ্রি বাড়ালে আয়তনের বৃদ্ধির চেয়ে বেশি হবে। আমি আবার বলি, যখন তাপমাত্রা কম তখন 1 ডিগ্রি বাড়ালে বেশি বৃদ্ধি পাবে, কিন্তু তাপমাত্রা যখন বেশি তখন যদি 1 ডিগ্রি বাড়াই, তখন গ্যাসের তাপমাত্রা তুলনামূলক কম তাপমাত্রার 1 ডিগ্রি বাড়ানোর চেয়ে কম বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা নিয়ে আমরা হয়তো সামনের ক্লাসে আরো একটু কথা বলবো, কারণ কিছু ইকুয়েশন ড্রাইভ করতে হবে। তোমরা আজকে যতটুকু দেখালাম এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, এগুলো একটু বইয়ের সঙ্গে মিলিয়ে পড়ো, তাহলেই মোটামুটি অনেক কিছু আয়ত্তে আসবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।